প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গতকাল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার 9 এপ্রিল 12তম দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তো যে কতগুলো অধ্যাদেশ বাতিল করা হলো, রহিতকরণ করা হলো, তার সত্যিকার অর্থে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে, সংসদীয় রাজনীতি চর্চার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে জারি থাকবে এবং মানুষ কালো অধ্যায় হিসেবে সেটিকে মনে রাখবে। তো প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আগের একটি এপিসোডে কথা বলেছিলাম জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল নিয়ে। তো এই এপিসোডে কথা বলবো সুপ্রিম কোর্টের বিষয়গুলো নিয়ে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখবার জন্য, নিশ্চিত করবার জন্য কয়েকটি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয়, এই সংক্রান্ত অধ্যাদেশগুলো জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আর সেই অধ্যাদেশগুলো বাতিল করবার একটি কূটকৌশল অবলম্বন করে বর্তমান সরকার, বিএনপি সরকার, এবং গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের সেই অধ্যাদেশ বাতিল করে এর পাশাপাশি সুপ্রিম কোর্টের এই অধ্যাদেশগুলো বাতিল করে গতকাল। তো অধ্যাদেশ বাতিলকরণের জন্য বিল আনে আইনমন্ত্রী আসাদুজ্জামান। সেই বিলগুলো, টাইটেলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ, অর্থাৎ যেই বিলগুলো এই নামে এসেছিল সেই বিলগুলোকে, সেই অধ্যাদেশগুলোকে রহিতকরণ বিল আখ্যা দিয়েছে তারা, অর্থাৎ এগুলো বাতিল করা, আসলে সামারিলি বাতিল করেছে সেই বিলগুলো। তো এই দুটো অধ্যাদেশ নিয়ে কথা বলবো, কিভাবে এই দুটো জনগুরুত্বপূর্ণ, জনস্বার্থে প্রণীত, জারিকৃত অন্তর্বর্তী সরকারের সময় এই বিল দুটোর মাধ্যমে অধ্যাদেশগুলো বাতিল করা হয়। তো প্রথমে কথা বলবো সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল নিয়ে। তো এইটি আইনমন্ত্রী আসাদুজ্জামান কালকে উত্থাপন করলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল। তো সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়টি আসলে কি? তো এটি সরকারিভাবে অন্তর্বর্তী সরকারের সময় একটি সিদ্ধান্ত হয় যে সুপ্রিম কোর্ট সচিবালয় নামে একটি সচিবালয় থাকবে, যেই সচিবালয় মূলত অধস্তন আদালতের বিচারিক কার্যক্রম নিয়ন্ত্রণ করবে এবং সেখানে থাকবে অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান এবং বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে যাতে বাস্তবায়ন করা যায় সেই সংক্রান্ত বিষয়াবলী দেখবে এই সুপ্রিম কোর্ট সচিবালয়। এর বাইরে বিচার কার্যে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটি বিষয়ক সব সিদ্ধান্ত এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয় দেখবে বা তাদের হাতে থাকবে। আর এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণে থাকবেন প্রধান বিচারপতি, আর সাচিবিক দায়িত্ব পালন করবেন সচিবালয়ের সচিব। তো এইটি একটি চমৎকার বিষয় ছিল, এটি উল্লেখ করবার প্রয়োজনই নেই, কারণ অধস্তন আদালত এতদিন কিভাবে পরিচালিত হচ্ছিল আমরা জানি। প্রিয় দর্শক শ্রোতা, শতভাগ রাজনীতিকরণ হয়েছিল, সেখানে দলীয়করণ হয়েছিল, বিএনপি আমলে হয়েছিল আর আওয়ামী আমলে হয়েছে পাইকারি হারে। অধস্তন আদালত স্বাধীনভাবে কাজ করতে পারেনি, যেখানে উচ্চতর আদালত পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে পারেনি। অনেক রিপোর্ট আমাদের গত প্রায় 20-21 মাসের মধ্যে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বেরিয়ে আসছে কিভাবে উচ্চতর আদালতকে পর্যন্ত আওয়ামী সরকার, শেখ হাসিনা নিয়ন্ত্রণ করেছে। তো অধস্তন আদালতের তো কোনো বেইল ছিল না প্রচলিত অর্থে, আমরা যেভাবে বলি। তো যা ইচ্ছে তাই করা গেছে অধস্তন আদালতের বিচারকদের সঙ্গে, কারণ তাদেরকে কথায় কথায় খাগড়াছড়ি পাঠিয়ে দেবার ভয় দেখানো হতো, প্রমোশন আটকে যেত, বদলি আটকে যেত, অনেক কিছু হতো তাদের সঙ্গে। তো মোটেই স্বাধীন ছিল না। আর কোনো সরকার এই সংক্রান্ত কোনো আইন, বিচারক নিয়োগের কোনো আইন কিন্তু তারা করেনি, আর করেনি নিজের স্বার্থে, যাতে করে বিচার বিভাগকে তারা ম্যানিপুলেট করতে পারে, এবং করেছে যথেচ্ছ। তো এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল না, তাদের বছর বছর বা প্রতি টার্মে ফিরে আসতে হবে সরকারে, এই বাসনা ছিল না, তাই তারা চেষ্টা করেছিল যদি সম্ভব হয় বিচার বিভাগের জন্য তারা কিছু করবে। আর সেই চিন্তা থেকেই এই অধ্যাদেশগুলো জারি করেছিল। তো এই অধ্যাদেশ জারি করলেও লাভ নেই, বিএনপি সরকার এখন ক্ষমতায় এসে তারা একে একে সব জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করছে। এরই অংশ হিসাবে গতকাল বাতিল করা হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। তো এখন সুপ্রিম কোর্ট অধ্যাদেশ নিয়ে যদি কথা বলি, সচিবালয় অধ্যাদেশ,
তো সেই কার্যকারিতা আমরা জানতে পারলাম কি উদ্দেশ্যে এই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করবার চেষ্টা করেছিল বা জারি করেছিল। তো এখন আইনমন্ত্রী যখন এইটি বিল আকার উত্থাপন করেন তখন প্রতিবাদ করেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য জনাব নাজিবুর রহমান। তো তিনি তার প্রতিবাদের অংশ হিসাবে সেখানে যে বক্তব্য রাখেন সেটি সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তিনি বলছিলেন যে এইটি বিচার বিভাগের স্বাধীনতার উপর একটি নগ্ন হস্তক্ষেপ, এবং তিনি আরও বলেছেন যে ফেসিবাদী কায়দায় নিম্ন আদালতগুলোকে ব্যবহার করবার চেষ্টা সরকার আবার করছে, যেটি বলছিলাম এতক্ষণ যে নিম্ন আদালত বা অধস্তন আদালতকে রাজনৈতিক সরকারগুলো অতীতে ব্যবহার করেছে, বারবার ব্যবহার করেছে সব সরকার। তো জনাব নাজিবুর রহমান সে কথাই স্মরণ করিয়ে দিলেন আইনমন্ত্রীকে যে আবার ফেসিবাদী কায়দায় নিম্ন আদালত ব্যবহার করবার বা বিচারকদের ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে, অসৎ চেষ্টা, এবং এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। তো বরাবরের মতোই আইনমন্ত্রী অসহায় আত্মসমর্পণ করলেন তার সেই ছকে বাঁধা সেই বক্তব্য যে কি হয়েছে, আমরাও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে আমরা ভবিষ্যতে যাচাই বাছাই সাপেক্ষে এই বিষয়ে আইন প্রণয়ন করব। ভয়ঙ্কর কথা, এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুপ্রিম কোর্ট সচিবালয়, এখানে কি সমস্যা ছিল? একটি সচিবালয় প্রধান বিচারপতির তত্ত্বাবধানে যদি নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা সব কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে সরকারের কি ক্ষতি হয়? এতে আমাদের কি ক্ষতি হয়? দেশের কি ক্ষতি হয়? আসলে কারো কোনো ক্ষতি হয় না। জনগণের লাভ হয়, দেশের উপকার হয়, সব দিক থেকে সুবিধার হয়। ক্ষতি হয় একটি পার্টির, সেই পার্টি হলো সরকার, বিএনপি। এই ক্ষেত্রে তারা স্বাধীনভাবে ইচ্ছে মতো বিচারকদের নিয়ন্ত্রণ করতে পারবেন না, তারা ক্ষমতা হারাবেন, অসৎভাবে ক্ষমতা প্রয়োগ করবার সেই বিষয়টি তারা হারাবেন। তো এইটি তাদের সমস্যা, তাই এটিকে বাতিল করতে হয়েছে এবং তাদের বলতে হয়েছে যে আমরা ভবিষ্যতে যাচাই বাছাই সাপেক্ষে আবার করবো এই কাজটি। যাচাই বাছাইয়ের কি বাকি ছিল এখানে, প্রিয় দর্শক শ্রোতা? কমেন্টে জানাবেন যে কোনোভাবে কি এই সচিবালয় অপ্রয়োজনীয় ছিল, অপ্রাসঙ্গিক ছিল, নাকি এইটি যথেষ্ট দুর্বল ছিল এই কাঠামোতে যে তাদের আবার যাচাই বাছাই করতে হবে। আচ্ছা, তো জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়ে তারা যখন সেইটি সামারিলি বাতিল করলো কণ্ঠ ভোটে, তখনও তারা একই কথা বলেছে যে ভবিষ্যতে যাচাই বাছাই সাপেক্ষে আবার ফিরে আসবে। অথচ তারা ফিরে গিয়েছে শেখ হাসিনা আমলের আইন দ্বারা পরিচালিত সেই জাতীয় মানবাধিকার কমিশনের 2009-এ। এনিওয়ে, তো যে কথা বলছিলাম, তো এই সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ আইন বাতিল হলে সঙ্গে সঙ্গে আরও দুটো অধ্যাদেশ কিন্তু বাতিল হয়ে গেল। সেগুলো কি? সেগুলো হলো সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং এর সংশোধনী অধ্যাদেশ, দুটোই বাতিল হলো, অর্থাৎ 3টে অধ্যাদেশ বাতিল হলো সামারিলি। এখন এই অধ্যাদেশ বাতিল হবার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘোষিত সচিবালয় বাতিল হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। আর সচিবালয় পরিচালনা করবার জন্য যে লোকবল নিয়োগ করা হয়েছিল, বিচারিক কর্মকর্তারা সেখানে নিয়োগ পেয়েছিলেন, তারাও আর ন্যস্ত থাকবেন না সেখানে। তাদের চাকরি, তাদের নিয়োগ আবার আগের আইনে যেভাবে পরিচালিত হতো সেভাবে পরিচালিত হবে। আর এই সচিবালয়ের কাছে যেসব বাজেট ন্যস্ত করা হয়েছিল, কিছু কার্যক্রম তাদের উপর ন্যস্ত হয়েছিল, প্রকল্প তারা নিয়েছিলেন, এই সব কিছু বিলুপ্ত হবে। কারণ যেহেতু অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, তো এগুলো আর এখন ফাংশনাল থাকবে না, এগুলো আর কাজ করতে পারবে না। তো এই প্রসঙ্গে একটি ইন্টারেস্টিং বিষয়, একটি কন্ট্রাস্ট আমাদের সংবিধানে আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্রিয় দর্শক শ্রোতা। বেশ বড় রকমের সেই কন্ট্রাস্ট এবং কন্ট্রাডিকশন। সেটি হলো সংবিধানে, বিদ্যমান সংবিধান 72 সংবিধানে 95 অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারক নিয়োগ দেবেন। এটি উচ্চ আদালতের বিচারকের কথা বলা হচ্ছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারকদের নিয়োগ দেবেন। তো এটি আপাত দৃষ্টিতে শুনতে ভালো লাগছে। তো যে কারো মনে হতে পারে বিষয়টি খুব নিরীহ এবং চমৎকার, যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে কিছু করবেন না, নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন না, প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা সাপেক্ষে বিচারক নিয়োগ দেবেন। এটি ভালো মনে হচ্ছে, নিরীহ মনে হচ্ছে, কিন্তু বিষয়টি এরকম না। আসলে কি রাষ্ট্রপতির সেই ক্ষমতা আছে যে প্রধান বিচারপতির সঙ্গে আর পরামর্শক্রমে, এবং প্রধান বিচারপতি যেটি ভালো মনে করবেন, যেসব যোগ্য বিচারকের নাম তিনি বলবেন বা তালিকা তৈরি করবেন, সেই অনুযায়ী রাষ্ট্রপতি হ্যাঁ বলবেন? সেই বিষয়টিকে আসলে ছিল? ওই যে কথা আছে না যে গোয়ালে আছে
কাগজে আছে গোয়ালে নেই, কেতাবে আছে গোয়ালে নেই, কাজীর গরু। আচ্ছা, তো এখন আসলে বিষয়টি কি? তো সংবিধানের 95 অনুচ্ছেদের কথা বলছিলাম। এবার একই সংবিধানের 48-3 অনুচ্ছেদে কি বলা আছে সেটি একটু দেখে নিই। সেখানে বলা আছে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি অন্যান্য কাজ করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তাহলে দুটো কাজ তিনি স্বাধীনভাবে করতে পারবেন। কি সেটি? প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুই বিষয়ে তিনি নিজের সম্মতি দিতে পারবেন। আর সেইটিও তার নিজের সম্মতিতে, এগুলো হচ্ছে এরকম না, এগুলো কেতাবি কথা। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন, তার দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সেই দলের একজন প্রধানমন্ত্রী হবেন। তো এইটি তার একেবারে পুরো বিষয়টি যে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, এরকম না, একটি প্রক্রিয়ার অংশ। তো সেজন্যই বলা হয় যে রাষ্ট্রপতি অন্যান্য কাজ করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ করবে। এবার দুটো কাজ নিজের থেকে করবেন, প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ। তো বিভিন্ন ক্রাইটেরিয়ায় তারা নির্বাচিত হচ্ছেন, আর তিনি হ্যাঁ বলবেন রাষ্ট্রপতি, এটি বোঝানো হয় আসলে। আচ্ছা, তাহলে এই যে বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা সাপেক্ষে বিচারকদের নিয়োগ দেবেন, সেটি কি টিকলো? কারণ 48-3 অনুচ্ছেদে বলা হয়েছে এই দুটো কাজ শুধু করতে পারবেন, বাকি কাজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন। তাহলে প্রধান বিচারপতি তাকে যদি পরামর্শ দিয়েও থাকেন, কোনো ভালো যোগ্য অফিসারদের, যোগ্য বিচারকদের তালিকা তৈরি করে যদি বলা হয়, প্রধান বিচারপতি যদি বলেন রাষ্ট্রপতিকে যে মহামান্য রাষ্ট্রপতি আপনি এদের নিয়োগ করুন, কিন্তু রাষ্ট্রপতির হাত পা সেখানে বাঁধা, প্রধানমন্ত্রী আবার তাকে বলবেন যে না, আপনার এদের নিয়োগ করার দরকার নেই, এটি আমার লিস্ট, আপনি এদের নিয়োগ করুন। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? তাহলে অধস্তন আদালতে এই বিচারক নিয়োগের বিষয়টি স্বাধীন ছিল না, কখনোই ছিল না স্বাধীন। আচ্ছা, তো এই হলো বাতিল করে দেয়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, রোহিতকরণ বিল। আর এইবার দ্বিতীয়টি নিয়ে কথা বলবো। দ্বিতীয়টি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ ছিল, সেটি রোহিতকরণ বিল নিয়ে কথা বলবো। তো প্রথমে সচিবালয় রোহিতকরণ বিল উত্থাপিত হলো, কণ্ঠভোটে পাশ করা হলো। তারপর আইনমন্ত্রী উত্থাপন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ রোহিতকরণ বিল। অন্তর্বর্তীকালীন সরকার করেছিল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, আর আইনমন্ত্রী বিল আকারে উত্থাপন করলেন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রোহিতকরণ বিল। রোহিতকরণ অর্থাৎ সেটি ঠেকাতে হবে, বাদ দিতে হবে। তো সেটি পেশ করা হলো, সেটিও কণ্ঠভোটে পাশ হয়ে গেল। হবেই, তাদের ব্রড মেজরিটি, 2/3 বেশি আসনে তারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করেছেন। তো বিরোধী দল থেকে আপত্তি উত্থাপন করা হয়েছিল। এনসিপি থেকে এনসিপির সদস্য সচিব জনাব সংসদ সদস্য আখতার হোসেন বিরোধিতা করেছিলেন, এবং বিরোধিতা করে তিনি বলেছিলেন যে আপনি ঘুড়ি উড়াচ্ছেন, আপনার হাতে নাটাই, ঘুড়িকে আকাশে ছেড়ে দিলেন যে ঘুড়ি তুমি স্বাধীন উড়তে থাকো। আসলে কি ঘুড়ি স্বাধীন? চমৎকার একটি উদাহরণ দিয়েছেন আখতার হোসেন। তো আপনি বিচারক নিয়োগ করবেন আগের নিয়মে। আগের নিয়ম বলতে কোনো নিয়োগই নেই, বিচারক নিয়োগের কোনো নিয়মই নেই, আইন তৈরি করা হয়নি, কোনো সরকার সেটি করেনি, যেটি একটু আগে বলছিলাম। তো আপনি বলবেন যে বিচার বিভাগ স্বাধীন, বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন। আসলে কি তাই? উচ্চ আদালতের বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন? আপনি নিয়োগ কাদের দিচ্ছেন? আমরা তো দেখছি বছরের পর বছর প্রধান বিচারপতি নিয়োগ পাচ্ছেন সরকারের আনুকূল্যে। সরকার যাকে আস্থাভাজন মনে করছেন, সরকারের আস্থাভাজন যারা হচ্ছেন, বিভিন্ন কারণে সরকারের প্রতি রয়্যালটি শো করেছেন, এমন বিচারপতিদের আমরা দেখছি প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হতে, মনোনয়ন পেতে। আমরা দেখছি সেটি, আমাদের তো চোখ কান খোলা আছে। তাহলে তাদের পক্ষে স্বাধীনভাবে কাজ করা এবং প্রধান বিচারপতি যখন বিচারপতি নিয়োগ করবেন, সেখানে কি হবে বিষয়টি আসলে? আচ্ছা, এখন আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ করেছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অধ্যাদেশে নিয়ম করা হয়েছে যে প্রধান বিচারপতির তত্ত্বাবধানে হবে কাজটি, এবং একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হবে, যেটি ইনচার্জ হবেন প্রধান বিচারপতি, এবং তিনি যোগ্যতা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ করবেন। প্রধান বিচারপতি তত্ত্বাবধানে এটি হবে। তো সেইটি তো সরকারের পছন্দ হবার কথা না, কারণ এখানে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবার কোনো সুযোগ থাকবে না।
এবং নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। তো সেই যোগ্যতা ভিত্তিতে প্রধান বিচারপতি যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে সরকারের হস্তক্ষেপ করবার সুযোগ থাকছে না। আর এইটি তারা কেন নেবে? রাজনৈতিক সরকার হিসেবে বিএনপি এটি কেন নেবে? কারণ তারা চাইছে বিচার বিভাগে হস্তক্ষেপ করতে। তারা মুখে বলবে আমরা হস্তক্ষেপ করি না, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। তাদের অতীত সরকারগুলো আমরা দেখেছি, আওয়ামী লীগের আমাদের অতীত সরকার আমরা দেখেছি, প্রত্যেকটি দলে তো এই কাজ করেছে, সেখানে হস্তক্ষেপ করেছে, নগ্ন হস্তক্ষেপ। তাই এই যে বিচারক নিয়োগের যে বিষয়টি, সেটি তারা চাইছে না। আসলে একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অপরের পরিপূরক। যখন একটি সচিবালয় হয়ে যাবে, সেই সচিবালয় অধস্থন আদালতের সব কিছু নিয়ন্ত্রণ করবে। তাহলে অধস্থন আদালতে সরকারের হস্তক্ষেপ থাকছে না। আবার প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতের, হাইকোর্ট এবং আপিল বিভাগের, সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ দেবেন। তাহলে সেখানে সরকারি হস্তক্ষেপের সুযোগ কমে যাচ্ছে। তাহলে সরকার এটিকে ভালোভাবে দেখবে না, দেখবার কোনো কারণ নেই। তাই তারা সামারিলি এগুলোকে বাতিল করেছে। এবং সেখানেও বলছেন আইনমন্ত্রী যে তারা ভবিষ্যতে যাচাই বাছাই করে আবার আইন আকারে, বিল আকারে সেটি ফেরত আনবেন এবং সেটি বাস্তবায়ন করবেন একসময়। তো প্রিয় দর্শক শ্রোতা, এইসব বিশ্বাস করবার আমাদের কোনো কারণ আছে কি? আচ্ছা, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠেছে। সচিবালয় অধ্যাদেশের বাতিল করবার জন্য যে রোহিতকরণ বিল, সেখানে যখন জামায়াত ইসলামের এমপি জনাব নাজিবুর রহমান কথা বলছিলেন, তখন তিনি ৭২ সংবিধানের ১১৬ অনুচ্ছেদের উদাহরণ দিচ্ছিলেন, রেফারেন্স হিসেবে ১১৬ অনুচ্ছেদের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ১১৬ অনুচ্ছেদ পরিবর্তন করবার চেষ্টা করা অসাংবিধানিক। সো এটি স্বয়ংক্রিয়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত। তো তাই যদি হয়, তিনি বলছিলেন সেই আইনের, সেই বিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয় অধ্যাদেশ জারি করেছে। এবং সেখানে এখন যিনি আইনমন্ত্রী, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের। এবং সেখানে অধ্যাদেশ যখন করা হলো, সেখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের জন্য যে অধ্যাদেশ, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি। তাহলে সেখানে যদি বিএনপি নোট অফ ডিসেন্ট না দেয়, তাহলে অল্প কিছুদিনের ব্যবধানে, কয়েক সপ্তাহের ব্যবধানে বা ২-১ মাসের ব্যবধানে বিএনপির কেন দরকার হলো ত্রয়োদশ জাতীয় সংসদে দাঁড়িয়ে বিল আনার, সেটা রহিত করবার জন্য? তখন কেন নোট অফ ডিসেন্ট দেয়নি বিএনপি? তো বিএনপির বা সরকারের এই বিষয়গুলো আসলে আমরা বুঝতে পারছি না। প্রিয় দর্শক শ্রোতা, যথেষ্ট গোলমেলে। এক মুখে তারা বলছে আমরা তো স্বাধীনতা চাই, আমরা তো জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন দেখতে চাই, আমরা তো বিচার বিভাগকে স্বাধীন দেখতে চাই। অন্যদিকে তারা এই বিভাগগুলোকে স্বাধীন করবার জন্য যত রকমের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যতগুলো জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছে, সবগুলোকে এক এক করে সামারিলি বাতিল করেছে। শুধু সেগুলোকে তারা হুবহু রেখেছে যেগুলোতে তাদের কোনো ক্ষতি হয়নি। ৯৮টি অধ্যাদেশ তারা রেখে দিয়েছে, হাত দেয়নি। ১৫টিকে তারা তাদের মতো করে সংশোধন করে সহনীয় করে নিচ্ছে তাদের জন্য, আর ২০টি তারা বাতিল করছে। এর মধ্যে ৪টি সামারিলি বাতিল করেছে, আর বাকি ১৬টিকে তারা বলছে যে ভবিষ্যতে সেগুলো তারা উত্থাপন করবে, আবার বিল আকারে আনবে ভবিষ্যতে কোনোদিন। তো এই নাটক এখন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদে চলছে, এগুলি আমরা দেখছি। তো খুবই দুঃখজনক প্রিয় দর্শক শ্রোতা, এরকম গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করা হলো, খুবই দুঃখজনক। তো সেখানে বিএনপির এবং সরকারের আন্তরিকতা নিয়ে সত্যিকার অর্থে তারা বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু চাইছে, সেটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিয়েছে এই দেশের মানুষের কাছে। আমরাও বিস্মিত এবং আমরা স্তব্ধ তাদের এই আচরণে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য প্রিয় দর্শক শ্রোতা।